আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকে নববর্ষ এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পয়লা রমজান, সবাই ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ইবাদত বন্দিগিতে ব্যস্ত আছেন, রোজা রেখেছেন, আমিও রোজা রেখেছি। এখন এই পরন্ত বিকেলে বলা চলে যে শেষ বিকেলে আসলে কথা বলার মতো শক্তি কিংবা স্ট্যামিনা আসলে ওই অর্থে নাই। তারপরেও দেশের যে চলমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে কথা বলাটাও এখন ফরজ হয়ে গেছে। এই জালিমের জুলুমের বিরুদ্ধে জনগণকে জানানো, জনগণকে সংগঠিত করা এখন ফরজ হয়ে গেছে। মানুষকে জানানোটা ফরজ হয়ে গেছে, কারণ কথা তো বলতে হবে, না হলে তো মানুষ বুঝতে পারবে না। তো যাই হোক, সেজন্য যতক্ষণ আল্লাহ পাক সুস্থ রাখে এবং এই জালিমের অত্যাচার নির্যাতন থেকে হেফাজত করে, ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে কথা বলবো, দেশের পক্ষে কথা বলবো, জালিমদের বিরুদ্ধে কথা বলবো। তো যারা লাইভটি দেখছেন এই মুহূর্তে শেয়ার করার মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন, সবার কাছে ছড়িয়ে দেবেন। এই কথাগুলো আসলে সকলের জানাটা জরুরি, সকলের শোনাটা জরুরি। দেশের গণমাধ্যম আজকে শিকলে বন্দী, এই জালিমদের শিকলে বন্দী। যারা কথা বলতে পারে তাদের কথা গণমাধ্যম প্রকাশ করে না, কিংবা যে কথাগুলো মানুষের প্রয়োজনীয়, যে কথাগুলো মানুষের জানা দরকার, শোনা দরকার, সেই কথাগুলো আজকের গণমাধ্যম প্রকাশ করতে পারে না। সেটা আপনারা সবাই অবগত আছেন। তো এই সময়ে আমাদের বিকল্প গণমাধ্যম হিসেবে এদেশের মানুষের কাছে একটা ভরসা বা আস্থা বিশ্বাস জায়গা আছে যে সোশ্যাল মিডিয়া, সেটির অন্তত সৎ ব্যবহারের মাধ্যমে আমাদেরকে চেষ্টা করতে হবে দেশের মানুষকে সংগঠিত করা, মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করা এবং রাজনৈতিকভাবে সচেতন করে এই জালিমের জুলুমের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ করা। তো আপনারা গতকালকে একটা ঘটনা অবহিত আছেন যে আমাদের যে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক, দীর্ঘ 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি মনে করি যদি র্যাঙ্কিং করা হয়, জরিপ করা হয়, সর্বোচ্চ জনপ্রিয় একজন ছাত্র নেতা হবেন, যিনি দল মত বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছেই অত্যন্ত প্রিয় এবং সকলের কাছেই একজন সজ্জন ব্যক্তি। সেই আমাদের প্রিয় সহযোদ্ধা সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রথমে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ল ফ্যাকাল্টির সামনে থেকে। আপনারা দেখেছেন যে বর্তমানের এই জালিমদের যে একটা মাফিয়া বাহিনী রয়েছে, যারা রাষ্ট্রীয়ভাবে গুম খুন করছে ভিন্ন মত এবং বিরোধীদেরকে, সেই গুম খুনের সেই মাফিয়ারা প্রথমে তুলে নিয়ে শিকার যায়নি, পরবর্তীতে তারা শিকার গিয়েছে যে তুলে নিয়েছে। আক্তারের নামে একটি মামলা দিয়েছে যে আপনার যে ঢাকা মেডিকেল থেকে আসামি ছিনতাইয়ের একটি মামলা। প্রথমত হচ্ছে যে ঢাকা মেডিকেল থেকে আসামি ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। সেদিন আমাদের সহযোদ্ধারা সেখানে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে বোধহয় গিয়েছিলেন এবং সেখানে আমাদের সহযোদ্ধাদের উপরে আক্রমণ করার জন্য এই ক্ষমতাসীন দল, এই গণবিরোধী দল, গণমানুষের অভিশপ্ত দল, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডারা বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে ছিলেন এবং এই সরকারের মাফিয়াদের কয়েকজন ঢাকা মেডিকেলে ছিলেন। তারা আমাদের কয়েকজন সহযোদ্ধাকে সেখান থেকেও ধাওয়া দিয়েছিলেন, তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। তখন আমাদের সহযোদ্ধারা স্বাভাবিকভাবেই পুলিশ একজনকে ধরে এবং সেখান থেকে পুলিশের কাছ থেকে একজনকে ছাড়িয়ে নিয়ে যায়। সেটিকে তারা পরবর্তীতে আসামি ছিনতাইয়ের মামলা হিসেবে রজ্জু করে। তারপরে 25শে আপনার মার্চ আমরা এই ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার, যাদের গোলাম হয়ে বর্তমান সরকার এবং সরকারের কিছু মাফিয়া, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও উচ্চ পদস্থদের মধ্যে কিছু দুর্বৃত্ত, দেশ বিরোধী অপশক্তি, ওরা আজকে ভারতের গোলামি করার জন্য এদেশের জনগণের বুকে গুলি চালাচ্ছে, এই দেশের জনগণের কে গুম খুন করছে এবং এই দেশে একটা ভারতীয় আধিপত্যবাদের একটা রাজতন্ত্র বা মাফিয়াতন্ত্র কায়েম করতে চাচ্ছে ওরা। তো এই দুর্বৃত্তদের সংমিশ্রণে যে প্ল্যান পরিকল্পনা ছিল, আমরা সেই এদের এই অপশক্তির প্ল্যান পরিকল্পনার অপঘাতের শিকার হয়েছি।
আমরা 25শে মার্চ শান্তিপূর্ণভাবে একটা বিক্ষোভ মিছিল করেছিলাম, শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছিলাম। সেই কর্মসূচিতে এই ছাত্রলীগ, যুবলীগের এই মানবতা বিরোধী, গণবিরোধী এই মাফিয়ারা সেদিন আমাদের উপরে হামলা করেছিল এবং হামলা করে আমাদের বিরুদ্ধে মামলা করেছিল এবং আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধাকে আটক করেছিল। তার পরবর্তী দিনও আপনার বেশ কয়েকটি 27শে মার্চ জাফরুল্লাহ চৌধুরীদের একটা প্রোগ্রামে আমরা হাজির হয়েছিলাম প্রেস ক্লাবের সামনে, সেখান থেকে আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এর আগে আপনার আরও বিভিন্ন জনকে বাসা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। আপনি জানেন যে সিলেটের সহযোদ্ধা নাজমুস সাকিবকে সিলেট থেকে তুলে এনে নির্মম নির্যাতন নিপীড়ন করেছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মাজারুলকে নির্মম নির্যাতন করেছে। আমাদের যে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আলামিন, মিনা আলামিন, শাকিলুজ্জামান এবং যুব অধিকার পরিষদের আমাদের সহযোদ্ধা ইব্রাহিম খোকন, তারা গিয়েছিল সেদিন আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা যে আজকের বাংলাদেশ পেয়েছি, এই যে জালিমরা যারা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করে, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কাজ করে, মানবতা বিরোধী কাজ করে, আমাদের সহযোদ্ধারা সেদিন গিয়েছিল স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। সেখান থেকে এই জালিমের মাফিয়া বাহিনী দ্বারা আমাদের 4 জন সহযোদ্ধাকে 3 জন সহযোদ্ধাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে স্বীকার করেনি, ব্যাপক নির্যাতন নিপীড়ন করেছে, তারপরে একটা পর্যায়ে তাদেরকে আপনার আদালতের মাধ্যমে তাদেরকে স্বীকার গিয়েছে। আপনারা দেখেছেন যে এই ভারতের উগ্র হিন্দুত্ববাদী এই জালিম সরকারের যে প্রভু মোদিদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি। তো একইভাবে শুধু আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি এইটা আমি মনে করি না, কারণ আপনারা দেখেছেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বামপন্থী ছাত্র সংগঠন সহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন যারা মোদি বিরোধী আন্দোলন করেছিল, মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, তারাও অনেক আজকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে মোদি বিরোধী আন্দোলন আপনার সেই 25শে মার্চ এবং 26শে মার্চ, 27শে মার্চের পরে থেমে গেলেও আপনি দেখেন এই মোদি বিরোধী আন্দোলন করে এদেশের যে মোদির এজেন্টরা রয়েছে, প্রশাসন থেকে রাজনৈতিক দল, এই মোদির গোলামদের দমন পীড়ন কিন্তু থেমে নেই। বর্তমান সরকার আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী একবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগের সকলকে কেনা যায়। কাজেই বর্তমান সরকারের যে রাজনৈতিক দলে অসংখ্য ভারতীয় এজেন্ট রয়েছে এটা অস্বীকার করা হয় নাই। একইভাবে যেহেতু বর্তমান সরকার একটা অগণতান্ত্রিকভাবে, অনির্বাচিতভাবে জোর করে ক্ষমতায় আছে, কাজেই তাদের সাথে কাজ করা প্রশাসনেরও অনেকে রয়েছে ভারতীয় এজেন্ট এবং ভিনদেশি অপশক্তির দালাল। তারা আজকে সুপরিকল্পিতভাবে এই দেশে আমি মনে করি যে ইসলামী মূল্যবোধের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য, আলেম ওলামাদের প্রতি যে মানুষের সম্মানবোধ রয়েছে সেটি নষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে, ইসলাম নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মানুষের মাঝে ইসলাম ভীতি তৈরি করছে। আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে আপনি সরকার হেফাজতের মতো একটি ধর্মভিত্তিক একটা সংগঠনকে, একটা অরাজনৈতিক সংগঠনকে এমনভাবে প্রতিপক্ষ দাঁড় করিয়েছে যেন মনে হচ্ছে যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ, এই আওয়ামী ফ্যাসিবাদীদের বিকল্প শক্তি হচ্ছে হেফাজতে ইসলাম। এটি সূক্ষ্মভাবে সরকার একটি রাজনৈতিক গেম খেলার জন্য এই প্ল্যানটি তৈরি করেছে। কারণ হচ্ছে যে এইগুলো যদি আমরা একটু আপনার পেছনে যাই তাহলে দেখতে হবে যে এই হেফাজতে ইসলাম সম্পর্কে সরকারের নীতিটা কী ছিল, সরকারের আপনার কৌশলটা কী ছিল। শুরুর দিকে 2013 সালে যখন এই হেফাজতে ইসলাম কিছু ইসলাম বিদ্বেষী ব্লগারদেরকে ইসলাম বিদ্বেষী ব্লগারদের বিচারের দাবি এবং আরও বেশ কিছু দাবি দেওয়া নিয়ে যখন সেই শাপলা চত্বরে তারা হাজির হয়েছিল, সেই সময়ে সরকার শুরুর দিকে হেফাজত নিয়ে নানা ধরনের কড়া বক্তব্য দিলেও, নানা ধরনের আপনার বলা চলে উচ্চবাচ্য করলেও কিন্তু একটা পর্যায়ে কিন্তু হেফাজতের নেতৃবৃন্দের একটা অংশের মাধ্যমে সরকার কিন্তু আপোষ করে সেদিন সরকার নির্বাচনের আগে শুকরানা মাহফিল করেছিল। তো দীর্ঘদিন ধরে সেই হেফাজতের প্রয়াত আমির, আমি দোয়া করি তাকে আল্লাহ পাক বেহেশত নসিব করুক, সেই শাহ আহমেদ শফি সাহেব হুজুরের আশপাশের কয়েকজন লোককে দিয়ে এই সরকার হেফাজতকে তারা একটা নিয়ন্ত্রণে রেখেছিল এবং হেফাজতকে তাদের কৌশলের মধ্যে আয়ত্ত করেছিল। তো যখন আল্লামা শফি হুজুর মারা গিয়েছিলেন তখন স্বাভাবিকভাবে সেই 2013 সালের নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে যারা বিভিন্ন সময় সরকারের দমন পীড়নের শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, তারা তখন আপনার এই জালিম সরকারের জুলুমকে তারা মেনে নিতে চায়নি। কারণ জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করাটাও কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক জিহাদ।
কাজে এই জালিমের বিরুদ্ধে জিহাদ করাটাও কিন্তু একটা গুরু দায়িত্ব। সে কারণে যখন তারা দেখছে যে বর্তমানের এই মাফিয়া সরকার ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুপরিকল্পিতভাবে এদেশে একটা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ইসলামকে ব্যবহার করছে এবং একইভাবে এটার মাধ্যমে মানে সমাজে একটা ধর্মীয় বিভাজন তৈরি করছে, আপনার সমাজে একটা ধর্মীয় বিভেদ তৈরি করছে, যে কারণে তখন এই হেফাজতের এই প্রোগ্রেসিভ অংশটা তখন তারা এই সরকারের সাথে আপোষ করতে চায়নি। তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেছে, বিবৃতি দিয়েছে। বিশেষ করে ফ্রান্স ইস্যুতে যখন হেফাজতে ইসলাম সারা দেশে একটা শক্ত প্রতিবাদ করলো, সরকারের মাথা গরম হয়ে গিয়েছে, সরকারের টনক নড়েছে। যে আমরা তো ভেবেছিলাম, মানে সরকার মনে করেছিল যে 2013 সালে হেফাজতের উপরে দমনপীড়ন চালিয়ে সেদিন তাদেরকে হয়তো দমনপীড়ন করা গেছে, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে যে হেফাজতে ইসলাম আবারও সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মুহূর্তে বাস্তব কথা হচ্ছে যে বর্তমান সরকারের জন্য রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে নাই। যারা আছেন নানাভাবে মামলা হামলায় পর্যদস্তু, তারা কিছু করতে পারছেন না, সম্মিলিতভাবে বিচ্ছিন্নভাবে কেউ কেউ কথা বলার চেষ্টা করছেন, প্রতিবাদ করার চেষ্টা করছেন, কিন্তু সেটা এই জালিম সরকারকে আঘাত করার জন্য যথেষ্ট নয়। কাজেই তখন এই জালিম সরকার আপনার চেষ্টা করেছে যে আপনার এই যে আছে হেফাজতকে নিয়ন্ত্রণ করার জন্য নানাভাবে তারা চেষ্টা করেছে, নানানজনকে নানান প্রলোভন দেখিয়েছে, নানানজনকে নানান অর্থের অফার দিয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তো এই মোদি বিরোধী আন্দোলনের আপনার গেমটাও যদি লক্ষ্য করেন, যে প্রথমে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদই গত 12ই মার্চ তারা প্রেস ক্লাব থেকে একটা শান্তিপূর্ণ আপনার বিক্ষোভ মিছিল করেছিল। সেই মিছিল আপনার হাইকোর্ট, শাহবাগ, নিউ মার্কেট প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ করেছিল। বাংলাদেশ যুব অধিকার পরিষদের গতই 12ই মার্চের প্রোগ্রাম। তারপরে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন সংগঠনও প্রতিবাদ করেছে, বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো, গণতান্ত্রিক বাম জোট, তারাও মোদির আগমনের এই ভারতের উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক মোদির আগমনের বিরোধিতা করেছে। এবং ভারত যে বাংলাদেশের প্রতি যে শোষণ নীতি অবলম্বন করছে, যার মাধ্যমে বাংলাদেশকে শোষণ করছে বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্নভাবে। বর্ষার সময় আমরা পানি পাই না, কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না, কিন্তু বর্ষা মৌসুমে ঠিকই তারা পানি দিয়ে ডুবিয়ে মারে। আপনার যেমন আমরা ফারাক্কা বাঁধের ফলে আমাদের দক্ষিণাঞ্চল ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তেমনিভাবে আমরা সিলেটের ওই অঞ্চলে আপনারা দেখেছেন সেই ভুলে গেলাম টিপাই বিমুখ বাঁধ, তারপরে ফেনী নদীর পানি নেওয়া, নানানভাবে তারা শোষণ নিপীড়ন চালাচ্ছে, এদেশের মানুষকে আপনার একটা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে নিচ্ছে, কিন্তু আমরা তার প্রতিবাদ করতে পারছি না। এই জালিম সরকার, এই জুলুম, এই অত্যাচারী সরকার, এই বিনা ভোটের অবৈধ সরকার, মাফিয়া সরকার, তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে সমস্ত জায়গায় ভারতের অ্যাক্সেস দিচ্ছে। আজকে যদি আপনারা দেখেন যে বাংলাদেশের আপনার সেই ব্যাংক খাত, আপনার আইটি খাত, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো সেন্সিটিভ বিভিন্ন খাত সহ বিভিন্ন খাতে ভারতকে ফুল অ্যাক্সেস দিয়েছে, যেন ভারত যা ইচ্ছা তাইভাবে ব্যবহার করতে পারে। তো এটা নিয়ে এদেশের মানুষের ভারতের প্রতি ক্ষোভ রয়েছে, এবং দীর্ঘদিন ধরে এদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও যে ভারত হস্তক্ষেপ করে থাকে এগুলো নিয়ে ক্ষোভ রয়েছে। তো এগুলোর প্রেক্ষাপটে যখন আপনার মানুষ এই ডে বাই ডে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখন ভারত তখন ওপার থেকে এই সরকারকে চাপ দিচ্ছে এই ভারতীয় আগ্রাসন বিরোধীদের দমন পীড়ন যেন সরকার চালায়, তাদেরকে যেন গুম খুন করে মিথ্যা মামলা হামলায় জড়ায়। তো বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোকে তো কোণঠাসা করে রেখেছেই। তারপরে যখন এই মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এদেশের বাম ডান ধর্মভিত্তিক আপনারা দেখেন সামাজিক সাংস্কৃতিক সমস্ত সংগঠন এবং মানুষের মধ্যে একটা প্রতিবাদের ঐক্য তৈরি হয়েছিল। যার যার জায়গা থেকে এই ঐক্যটা আপনার যে একজনের ঐক্য, দু একটি সংগঠনের বিষয় সেটি নয়, এটি বিভিন্ন মানুষের একটা সম্মিলিত প্রচেষ্টা। যার যার জায়গা থেকে তারা প্রতিবাদ করে যাচ্ছিল। সেই প্রতিবাদে সরকার একটু ভীত সন্ত্রস্ত হয়েছিল। তখন তারা ভেবেছিল এই মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যদি ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন গড়ে ওঠে, তাহলে তো সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তখন তারা সুপরিকল্পিতভাবে এই মোদি বিরোধী আন্দোলন দমন করার জন্য তারা নানা ধরনের অপকৌশলের আশ্রয় নেয়। এবং বুকে ব্যথা হচ্ছে,
জি, যে মোদি বিরোধী এই আন্দোলনকে দমন করার জন্য তারা কৌশল নেয়। কি কি কৌশল? প্রথমে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন যারা মোদি বিরোধী আন্দোলন করেছিল গোয়েন্দা সংস্থা দিয়ে ডাকে, তারপরে তাদেরকে হুমকি দামকি দেয়, আর্থিক প্রলোভন দেয় যে তারা মোদি বিরোধী আন্দোলন না করে। এবং আওয়ামী লীগের যে রাজনৈতিকভাবে যাদের সাথে একটা যোগাযোগ আছে, স্বাভাবিকভাবে আমরা দেখি, আপনারা যে যেই দলের রাজনীতি করেন না কেন, যে যেই মতের রাজনীতি করেন না কেন, রাজনৈতিকভাবে তো আমাদের একটা সুসম্পর্ক অনেকের সাথেই অনেকের থাকে। তো সেই ক্ষেত্রে এই রাজনৈতিক সুসম্পর্ক যাদের সাথে যাদের আছে তাদেরকে দিয়ে হুমকি দামকি দিয়ে মোদি বিরোধী আন্দোলন থামাতে চেষ্টা করেছিল। এবং একটা পর্যায়ে আমি বলবো যে সরকারের কৌশল কাজে লেগেছে নাকি যার যার স্বতঃস্ফূর্ততা থেকে তারা আন্দোলন থামিয়েছিল সেটা আমি জানি না। তবে 25-এ বিশেষ করে 26শে মার্চের আগে অনেক সংগঠনই আপনারা দেখবেন যে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে তারা বলেছিল রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ জড়াবে না, মোদি বিরোধী আন্দোলন তারা ওইভাবে করবে না, শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবে, এটা অনেকে জানিয়েছিল। কাজে এটা কিন্তু স্পষ্ট তখন বোঝা যাচ্ছে যে সরকার যে কোনোভাবেই হোক এই মোদি বিরোধী আন্দোলনটাকে একটা দমন করতে পেরেছিল কিছুটা। কিন্তু 25শে মার্চ যখন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদ যখন আন্দোলন করে এবং যখন আপনার তারা একটা প্রতিবাদ করে এবং জনগণ যখন সেই প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, তখন কিন্তু যারা মোদি বিরোধী আন্দোলন করেছিল স্বাভাবিকভাবেই তাদের একটা নৈতিক দায়বদ্ধতা চলে আসে যে মোদি বিরোধী প্রতিবাদ করার জন্য। তো যাই হোক, তারপর আমি যেটা বলি যে 25 তারিখ আমাদের কর্মসূচি ছিল, কিন্তু 26শে মার্চ আপনি যদি দেখেন যে কারো কিন্তু ওইভাবে কোনো কর্মসূচি ছিল না। তাহলে 26শে মার্চ বাংলাদেশের মুসলমানদের একটা পবিত্র জায়গা, একটা ধর্মীয় জায়গা, যেখানে নামাজ পড়তে যায় শুক্রবার দিন, জুম্মার দিনে, সেদিন বাইতুল মোকাররমে এই সহিংসতা কেন ঘটেছিল এবং বাইতুল মোকাররমের এই সহিংসতাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, যাত্রাবাড়িতে সেদিন তাণ্ডব কারা চালিয়েছিল, কেন ঘটেছিল, কিভাবে ঘটলো, সেই বিষয়ে আমাদের একটা তদন্ত করতে হবে, সেই রহস্যটি বের করতে হবে। তো আমি যেটা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান, অনেকের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি আসলে সেটি হচ্ছিল যে বাইতুল মোকাররমে কারো ওইভাবে কর্মসূচি ছিল না। দুটো বিষয় হতে পারে, রাজনৈতিক কোনো দলের ব্যানার ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য স্লোগান দিয়েছিল, আর তখন সেখানে পূর্ব থেকেই লাঠি সোটা অস্ত্র রড হকিস্টিক নিয়ে অবস্থান করা ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র হামলা চালিয়ে বাইতুল মোকাররম প্রাঙ্গণকে রণক্ষেত্রে পরিণত করেছিল, অথবা সরকার তাদের এজেন্ট ঢুকিয়ে বাইতুল মোকাররম থেকে উত্তপ্ত স্লোগান দিয়েছিল এবং বাহিরে অপেক্ষারত সরকারি দলের যে ছাত্রলীগ যুবলীগ এবং এই যে আপনার ধর্মবিদ্বেষী অপশক্তি ভিনদেশী দালাল, এই দালালরা তখন আপনার আক্রমণ চালিয়ে বাইতুল মোকাররমকে রণক্ষেত্রে পরিণত করেছিল। এবং এই যে একটা ষড়যন্ত্র বলেন বা প্রতিবাদ বলেন, আমি দুটো বিষয়ে দুইভাবে বিষয়টাকে বলেছি যে দেখেন, হতে পারে যে সাধারণ মুসল্লি জনতা, সাধারণ মানুষ ভারতীয় আগ্রাসন উগ্র হিন্দুত্ববাদী মোদির আগমনের বিরোধিতা করেছে, সেটার আপনার রেশ ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, অথবা আপনার পরিকল্পিতভাবে সেদিন বাইতুল মোকাররমে উত্তেজনা তৈরি করা হয়েছিল সহিংসতা ঘটানোর জন্য এবং সেই সহিংসতা অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছিল। এটা এই সরকারের একটা প্ল্যান হতে পারে। এদেশের প্রশাসন থেকে শুরু করে এই যে সরকারের সাথে কর্মরত ভারতীয় এজেন্টদের একটা পরিকল্পনা হতে পারে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন, যে নির্বাচনে আপনারা জানেন যে বাংলাদেশের যে পুলিশের সাথে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এদেশের জনগণের যে একটা আপনার ধাওয়া পাল্টা ধাওয়া প্রতিবাদ প্রতিরোধ হয়েছে, সেই ভিডিও পশ্চিমবঙ্গের বিজেপির নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। কাজেই বিজেপির নির্বাচনী প্রচারণার এই ফায়দা তৈরি করে দেওয়ার জন্য এদেশের বিজেপির দালাল এবং এই ভারতের গোলাম এই মাফিয়া সরকার এই প্রেক্ষাপট তৈরি করেছে কিনা সেটি আমাদেরকে কিন্তু হিসাব নিকাশ করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমি আগের লাইভে বলেছি, আবারও বলছি এবং লাইভটি
আমি চেষ্টা করব আর 10-15 মিনিটের মধ্যেই সংক্ষিপ্ত করার জন্য, কারণ রোজার মধ্যে স্বাভাবিকভাবে অনেকে রোজা রেখেছেন, অনেকে ক্লান্ত, কথা শোনার ধৈর্য নাই, আর আমারও কথা বলারও ধৈর্য নাই, আসলে খুব কষ্ট হচ্ছে। তারপরেও প্রতিনিয়ত তো কথা বলা সম্ভব হবে না, অন্তত যতটুকু বলতে পারি এই জন্য এই কথাগুলো বলা। তো আপনারা একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের কোনো গণমাধ্যম এই যে মোদি বিরোধী আন্দোলনকে ওইভাবে আসলে সংবাদ পরিবেশন করতে পারে নাই, ইতিবাচক দিক থেকে কিংবা আপনার বস্তুনিষ্ঠ দিক থেকে। এখানে আন্দোলনটা করেছিল কিন্তু ভিপি নূরের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, বামপন্থী ছাত্র সংগঠন, বাম গণতান্ত্রিক জোট, সিলেট সহ বিভিন্ন জায়গায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা আহত হয়েছিল। তারপরে হচ্ছে হেফাজতে ইসলামও আন্দোলন করলো 26, 27 বা পরবর্তী ধরেন একদিন বিক্ষোভ মিছিল করেছে, একদিন হরতালও করেছে। কিন্তু সব কিছু ছাপিয়ে সরকার সুপরিকল্পিতভাবে মিডিয়ার মাধ্যমে আন্দোলনের ফোকাসটা দিয়েছে হেফাজতের দিকে, এবং ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে বা ভারতের লবি মেনটেন করে তারা আন্তর্জাতিকভাবেও এই আন্দোলনকে হেফাজতের একটা আন্দোলন হিসেবে আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটা চেষ্টা করলো। এবং এর মাধ্যমে সরকার প্রচারণা চালালো যে হেফাজত একটি উগ্র ইসলামিস্টদের সংগঠন, এটা একটা উগ্র ধর্মান্ধদের সংগঠন। এইভাবে তারা প্রচারণা চালানো, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর কাছে লবিং করতে চেষ্টা করলো, বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে লবিং করতে চেষ্টা করলো, এবং আওয়ামী দালালদের বিভিন্ন যে সংগঠন থাকে, আওয়ামী দালালদের 6টি সংগঠন বাংলাদেশের জনগণ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে 6টি সংগঠন, যারা আওয়ামী লীগের দালালি করছে, মাফিয়াদের দালালি করছে, ভারতের দালালি করছে, সেই তথাকথিত ভুইফোর 6টি সংগঠন তারা আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, হেফাজত যদি তাণ্ডব চালায়, হেফাজত যদি কোনো উগ্রবাদী সংগঠন হয়ে থাকে, হেফাজত যদি এদেশের আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করে থাকে, সেটা এদেশের আইনে হেফাজতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এদেশের সরকার তাদেরকে উগ্রবাদী সংগঠন হিসেবে ঘোষণা করবে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে কারা দাবি জানালো এবং কি উদ্দেশ্যে তারা দাবি জানালো, এটি স্পষ্ট যেটা বলছি, এটা একটা সরকারের গেম ছিল, সরকারের ফাঁদ ছিল, যেই ফাঁদে বাস্তব কথা আমরা বুঝে হোক না বুঝে হোক অনেকে পা দিয়েছি, এবং আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলাম, ওরা সেটাকে সহিংসতায় রূপ দিয়েছিল। যেই সহিংসতা বা যেই নাটক, যেই আপনার জঘন্য ঘটনা ঘটিয়েছিল বিএনপির সরকার পতন আন্দোলনে 2013 সালে, যখন আপনার এই সরকার গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার ক্ষমতায় থাকতে চাইল, তখন এই সরকার পতনের যে আন্দোলন করেছিল বিএনপি এবং তার মিত্ররা, সেদিন দেখেছিলেন আপনারা কিভাবে বাসে পেট্রোল বোমা মেরে, মানুষ মেরে, বোমা মেরে তখন তারা এদেশে একটা তাণ্ডব চালিয়েছিল, এবং সেই তাণ্ডবের দায় বিএনপির উপরে চাপিয়ে দিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছে। এবং যে কারণে সেই আন্দোলনের পর থেকে বিএনপি একটু কোণঠাসা, মাঠের আপনার ওইভাবে প্রোগ্রাম করতে পারে না, আন্দোলন সংগ্রামে সক্রিয় হতে পারে না, কারণ পুরানো মামলা আছে। ঠিক একইভাবে এই হেফাজত তথা এই যে আমরা বিভিন্ন প্রগতিশীল সংগঠন, লিবারেল ফোর্সেস, যারা এই যে ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী মোদি বিরোধী আন্দোলন করলাম, ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলন করলাম, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভারতের আগ্রাসনের বিরোধিতা করলাম, তাদের অনেককে আপনার এই মিথ্যা মামলায় জড়িয়েছে, অনেককে গ্রেপ্তার করছে, অনেকের বিরুদ্ধে আপনার মামলা দিয়েছে। প্রায় 30,000 মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে বোধহয়, নাকি আরও বেশি আমি জানি না। কারণ কি, আসলে এখন আর গণমাধ্যমের খবর দেখার প্রতি খুব একটা আগ্রহ থাকে না, গণমাধ্যমের খবর শোনার প্রতি আগ্রহ থাকে না, কারণ এত মেজাজ গরম হয়ে যায় টিভিতে টকশো করে কিছু ওই যে শাহেদ মার্কা কিছু বাটপার বুদ্ধিজীবী তথাকথিত সুশীলদের নিয়ে, যারা এক প্রকারে আওয়ামী দালাল, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এদেশে থেকে, তাদেরকে নিয়ে টকশোর আয়োজন করে। যাদের টকশো শোনে না 100 জন মানুষে, 1000 জন মানুষে, তাদেরকে নিয়ে পণ্ডিত হিসেবে হাজির করে টকশোতে, যে কারণে আজকে এদেশের গণমাধ্যমগুলো আজকে তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে। তো যাই হোক, যেটি বলছিলাম, সেই এই আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে যারা আন্দোলন সংগ্রাম, এই মাফিয়া, এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, এই স্বৈরাচার এবং ফ্যাসিবাদীদের দমন পীড়ন উপেক্ষা করেও যে একটা শক্তির উত্থান ঘটতে যাচ্ছিল ভিপি নূরের নেতৃত্বে কিংবা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে, সেই শক্তিকে দমন পীড়ন করার জন্য
এই মাফিয়ারা এই ইস্যুকে কাজে লাগালো। একইভাবে তারা কাজে লাগিয়েছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকেও দমন পীড়ন করার জন্য। কারণ আপনারা দেখেছেন আমাদের ছোট একটি সংগঠন, এটা ঠিক এখন পর্যন্ত আমরা সারা দেশে ওইভাবে সুসংগঠিত হতে পারি নাই। আমরা এখন পর্যন্ত সারা দেশে আপনার আমাদের সংগঠনকে বিস্তৃত করতে পারি নাই। আমরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য আমরা প্রক্রিয়া নিয়ে আগাচ্ছিলাম। ইতিমধ্যেই আমরা বাংলাদেশ ছাত্রদেরকে সুসংগঠিত করে ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবীদের নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ এবং দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ সবেমাত্র কয়েকটা অঙ্গ সংগঠন গঠন করেছিলাম। এবং আমরা নাম সর্বস্ব কোনো রাজনৈতিক দল আসলে গঠন করতে চাইনি, কিংবা ওয়ান ম্যান ওয়ান পার্টি কোনো রাজনৈতিক দল গঠন করতে চাইনি। আমরা প্রকৃত অর্থে বাংলাদেশের যে সংকট, বাংলাদেশের যে গণতন্ত্রের সংকট, বাংলাদেশের যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সংকট, বাংলাদেশে যে একটা বিচার ব্যবস্থা, শক্তিশালী জুডিশিয়ারি ব্যবস্থার যে সংকট, আমরা এই সংকটগুলোকে অ্যাড্রেস করে আমরা একটা প্রপার প্ল্যাটফর্ম, একটা প্রপার রাজনৈতিক দল গঠন করার জন্য আমরা কাজ করতেছিলাম। তো সেজন্য আমরা ওই নাম সর্বস্ব রাজনৈতিক দলের আগে আমরা সমাজের বিভিন্ন গ্রহণযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠান তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এবং আপনার সংগঠনের ভিত্তিকে শক্তিশালী করার জন্য এই অঙ্গ সংগঠনগুলো তৈরি করে কাজ করতেছিলাম। আপনারা দেখেছেন যে স্বাভাবিকভাবে আমরা তো এখন পর্যন্ত সরকার বিরোধী আন্দোলন করিনি, তাহলে কেন এই সরকার আমাদের বিরুদ্ধে শুধুমাত্র মোদি বিরোধী আন্দোলন করার ফলে আমাদের বিরুদ্ধে 3টা মামলা করেছে, আমাদের সহযোদ্ধাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, যাদেরকে কারাগারে গ্রেপ্তার করা হয়েছে এই রোজার মাসে বলছি যে তাদের উপরে ব্যাপক নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, যারা যেই হাত দিয়ে আমার সহযোদ্ধাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে ওই হাতকে তুমি পঙ্গু করে দাও, ওই মুখকে তুমি স্তব্ধ করে দাও চিরতরে। এবং এদেশের মানুষের কাছে আমরা বলবো আপনারা ওই দোয়া করবেন, যারা জুলুম করে অন্যায়ভাবে একজন মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, রিমান্ডে নিয়ে টর্চার করছে, আমাদের সহযোদ্ধাদের যৌনাঙ্গে আঘাত করেছে, তাদের চোখে মুখে কাঁচা মরিচ দিয়ে নির্যাতন করেছে, ওদেরকে পঙ্গু করে দাও, ওদের হাতকে পঙ্গু করে দাও, ওদেরকে আল্লাহ পাক যেন এই দুনিয়াতে শাস্তির আওতায়। এই রোজার মাসে বলছি, যদি আল্লাহ পাক যদি একজন সত্য বলে থেকে থাকেন, সৃষ্টিকর্তা যদি থেকে থাকেন, তাহলে সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করবো। এবং আজকে যারা লাইভে দেখছেন তাদেরকে বলবো আপনারা সবাই নামাজ পড়ে রোজা থেকেই প্রার্থনা করবেন এই ভারতীয় আধিপত্যবাদী গোলাম সরকার, এই বিনা ভোটের মাফিয়া সরকার, এই জুলুমবাজ সরকার, গণবিরোধী সরকার, যারা এদেশের মানুষকে গুম খুন করে, এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে, এদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়ে এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামকে ধ্বংস করে যারা ক্ষমতায় থাকতে চাচ্ছে, ইসলাম বিরোধী শক্তির সাথে যারা আপোষ করে অপশক্তি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের দোসরদের সাথে হাত মিলিয়ে যারা ক্ষমতায় থাকতে চাচ্ছে, ওদের যেন আল্লাহ পাক ধ্বংস ডেকে আনে। ইতিমধ্যেই এই করোনাকালীন সময়ে অসংখ্য মানুষ মারা গেছে, এই জালিমদের অনেক সহযোদ্ধা, অনেক সহকারীও মারা গিয়েছে। মানুষের রিয়াকশনটা দেখেছেন, ওদের জানাজায় কতজন মানুষ উপস্থিত হয়েছে, ওরা আজকে কানে দিয়েছে তুলো, মুখ ওদের যেটা বলবো যে চোখ থাকতে ওরা অন্ধ হয়ে গেছে, ওরা আজকে এগুলো দেখছে না। পরোক্ষভাবে আমি বলবো এই বিনা ভোটের মাফিয়া জালিমদের দোসররা মারা গিয়েছে। এবং আপনারা দেখেন একইভাবে অন্যান্য রাজনৈতিক দলেরও কয়েকজন নেতাকর্মী মারা গিয়েছে। দেখেছেন তাদের জানাজায় জনতার স্রোত, সোশ্যাল মিডিয়া সহ ফেসবুক মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আপনার সিক্ত হয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন। কিন্তু এই জালিমরা, এই বিনা ভোটের মাফিয়ারা, ভারতের দালালরা আজকে ওরা শিক্ষা লাভ করছে না। কাজে আমরা একটা কথা বিশ্বাস করি, যেহেতু আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, আবু জেহেল কাফের, আপনার সেই আবু জাহেল, আপনার ফিরাউনরা যেভাবে ধ্বংস হয়েছে, এই বিনা ভোটের অত্যাচারী জালিমরা, এই ইসলাম বিদ্বেষী শক্তি, এই মাফিয়ারা, ওরাও ধ্বংস হবে। আপনারা কেউ মনোবল হারাবেন না, আপনারা শক্ত হবেন। এবং আপনাদেরকে বলবো যে আজকে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে এবং প্রয়োজনে এই জালিমদের বিরুদ্ধে যে কোনো সময় যদি রাজপথে নামা লাগে আমাদের সকলকে নামতে হবে। কে বাম করেন, কে ডান করেন, কে আস্তিক নাস্তিক, এগুলো আমরা বিবেচনা করব না। এই মুহূর্তে
আমাদের একটা প্রধানতম দায়িত্ব, ফরজ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটা গণতান্ত্রিক শক্তি এদেশে গড়ে তোলা, একটা গণতান্ত্রিক শক্তিকে সুসংগঠিত করে এই মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা। আপনারা দেখেছেন বন্ধুগণ, আমি একটা কথা বলতে চাই, হেফাজতে ইসলাম দুদিনের যে কর্মসূচি করেছিল, সেই কর্মসূচিতে স্বাভাবিকভাবেই শুধু হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন না, আমি মনে করি এদেশের সচেতন নাগরিকরা ছিলেন, গণতন্ত্রকামী নাগরিকরা ছিলেন, এই জুলুমের বিরুদ্ধে যারা সোচ্চার সেই নাগরিকরা ছিলেন। 2 দিনের হরতালে নাকানি চুবানি খেয়েছে, থানায় থানায় এলএমজি বসিয়েছে। এলএমজি বসাও আর ট্যাঙ্ক বসাও, যদি এদেশের জনগণ জেগে ওঠে এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না। আজকে রোজা থেকে বলছে, আপনারা একটা জিনিস চিন্তা করেন, সেই নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলনের মতো যদি আজকে আমার ভাই বোন মা বোনেরা রাস্তায় নেমে যায়, এই জালিমের জুলুমরা, মানে এই জালিমবাজরা জুলুমবাজরা নাকে খত দিয়ে জনগণের কাছে ক্ষমা চাইবে, আপনারা কি বিশ্বাস করেন? আপনারা নিশ্চয়ই সেই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন দেখেছেন। কিন্তু একটা কথা আমি যেটা অতীতেও বলেছি, বারবার বলেছি, যে এই অত্যাচারী ফ্যাসিবাদী শাসকরা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে রেখেছে, আমাদের মধ্যে সন্দেহ তৈরি করে যে অমুকে সরকারের দালাল, অমুকে ইসলামপন্থীদের সাথে আপনার কি বলে ইসলামপন্থী, অমুকে বামপন্থী, অমুকে ডানপন্থী। কিন্তু আমি বন্ধুগণ আপনাদেরকে একটা মেসেজ স্পষ্ট ভাষায় দিতে চাই, যে কারণেই জানি না এই কথা বলাটা কতক্ষণ অব্যাহত রাখতে পারবো, সে কারণেই বলছি যে ইসলামপন্থী শক্তিগুলোর কাছ থেকেও কিন্তু আহ্বান এসেছিল যে আমরা আজকে এই বিনা ভোটের মাফিয়া সরকার, গণবিরোধী সরকার, এই অত্যাচারী শাসক, ধর্মবিদ্বেষী শাসক, মানবতা বিরোধী শাসকদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাম ডান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আহ্বানটা যখন আলেমুল আমাদের কাছ থেকে এসেছিল, তখনই কিন্তু এই মাফিয়াদের রাজত্বে আপনার কাঁপন ধরে গিয়েছে, ভারতীয় এজেন্টরা সক্রিয় হয়ে গিয়েছে যে এদেশে বোধহয় একটা গণবিপ্লব বা একটা গণ অভ্যুত্থান হতে পারে। তখন তারা সুপরিকল্পিতভাবেই, যেহেতু এই মুহূর্তে আপনার রাজনৈতিক দলের বাইরে কিছু গণতান্ত্রিক ফোর্স ছিল, এই যে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ ছিল, তাদেরকে দমন পীড়ন শুরু করলো। আমাদের এ পর্যন্ত 56 জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করেছে, দেশের বাইরের বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। অনেককে হেফাজতের মিথ্যা মামলায় জড়িয়েছে, অনেককে এলাকা ছাড়া করেছে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের দিয়ে হুমকি দেওয়াচ্ছে। এবং ইসলামপন্থীদের যারা বিশেষ করে এদেশের ইসলামী মূল্যবোধের মানুষের একটা বড় অংশের নেতৃত্ব দিয়ে থাকেন, সেই ইসলামপন্থীদের যে সংগঠন হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, অনেককে কারাগারে নিয়ে নির্যাতন নিপীড়ন করছে, অনেককে হুমকি দিয়ে হেফাজত ছাড়াচ্ছেন, অনেককে টাকা পয়সা দিয়ে চুপচাপ রাখছেন। এবং সরকার হেফাজতকে ডিল করার জন্য একটা কৌশল অবলম্বন করেছে যে হেফাজতের যে অংশটা অ্যান্টি গভর্নমেন্ট, অর্থাৎ যারা এই বাতিলের বিরুদ্ধে, যারা এই জুলুমের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে দমন পীড়ন করবে সরকার, তাদের চরিত্র হনন করবে, নানাভাবে তাদেরকে ফাঁদে ফেলাবে। এবং যে অংশটা একটু নরম আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে সরকার একটা আপোষের মধ্যে নিয়ে আসবে। এবং তারই এই ফাঁদের, এই প্ল্যান পরিকল্পনারই শিকার হয়েছে আপনাদের মাওলানা মামুনুল হক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ইসলামাবাদী সহ অনেক মানুষ। এখন এখানে আমি বলেছি আমার সেকুলার অনেক ভাই বন্ধু যারা সেকুলারিজম বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করেন, আরে ভাই ধর্মনিরপেক্ষতা আমিও বিশ্বাস করি, ইসলামও ধর্মনিরপেক্ষতার কথা বলে। কারণ ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝাচ্ছেন আপনারা এদেশের কথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী ধর্মনিরপেক্ষতা বলতে শুধুমাত্র ইসলাম বিদ্বেষী আচরণকে বুঝাচ্ছেন, যে কারণে আপনাদেরকে ইসলামী মূল্যবোধের মানুষ অনেকে আসলে ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম বিদ্বেষী মনোভাব বুঝে। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা মানে আমি আমার ধর্ম পালন করবা, তুমি তোমার ধর্ম পালন করবা। আমার ধর্ম পালনের যেমন অধিকার আমার আছে এদেশে, তেমনিভাবে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরও ধর্ম পালন করার অধিকার এদেশে আছে। এটা তো এটাই তো একটা অসাম্প্রদায়িক চেতনা, এটাই একটা সম্প্রীতির কথা, এইটাই ধর্মনিরপেক্ষতা। এটাতে আমার বিশ্বাস এদেশের প্রত্যেকটি আলেম ওলামা ইসলামী মূল্যবোধের মানুষ এই ধর্মনিরপেক্ষতা, এই মানবিকতা, এই সম্প্রীতিতে বিশ্বাস করে। কাজেই সেই ক্ষেত্রে এই ধরনের ধর্মনিরপেক্ষতা নিয়ে কেউ বিরোধিতা করে না। কিন্তু এই জালিম সরকার, এই জুলুমবাজ সরকার সুপরিকল্পিতভাবে তারা আপনার
ইসলামী মূল্যবোধের মানুষকে নিয়ে একটা বিদ্বেষ ছড়ায়, তারা একটা প্রোপাগান্ডা ছড়ায় যে তারা হচ্ছে উগ্র ইসলামিস্ট, তারা আপনার ধর্মবিদ্বেষী, ইসলাম ধর্মের নামে তারা অন্য ধর্মের মানুষের হক কেড়ে নেয়, অন্য ধর্মের মানুষের উপরে জুলুম করে। আমি বলছি ভাই, আপনারা দয়া করে আমার এই লাইভটি যারা দেখছেন, আমার এই কমেন্টের তথ্য প্রমাণ দিবেন, আমি আপনাদের এই তথ্য প্রমাণ নিয়ে পরবর্তীতে কথা বলব। আপনারা দেশের বিভিন্ন জায়গার কিছু ঘটনা দেখান যেখানে আলেম ওলামারা কোনো হিন্দু পল্লীতে হামলা চালিয়েছে, কোনো সংখ্যালঘু ভাই বোনদের উপরে হামলা চালিয়েছে, কোনো সংখ্যালঘু ভাই বোনের জায়গা জমিন কেড়ে নিয়েছে, কিংবা কোনো মন্দির প্যাগোডা গির্জা দখল করে মসজিদ বানিয়েছে। বাংলাদেশে এরকম কোনো নজির আছে? নাই। তাহলে কেন আলেম ওলামাদের বিরুদ্ধে অযথাই আমরা বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করব? আলেম ওলামাদের সাথে কথা না বলে, তাদের সাথে না মিশেই কেন আমরা আগেই ধরে নেব যে তারা মৌলবাদী, উগ্রবাদী? এর মাধ্যমে আপনি বড় একটা অংশকে আগেই হচ্ছে আপনার বিরোধী করে ফেলছেন। কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আপনার প্রায় 80% মতো মুসলমান। এটা তো অস্বীকার করতে পারবেন না। একজনে নামাজ কালাম নিয়মিত পড়ুক আর না পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র জিন্স পরে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরুক আর বিশ্ববিদ্যালয়ে আড্ডা দেখ, যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, ইসলামের নিয়ে কটূক্তি করা হয়, ধর্ম কোরআন নিয়ে কটূক্তি করা হয়, তখন কিন্তু তারা প্রতিবাদ করে। সে আওয়ামী লীগ করে, জামাত করে, না বিএনপি করে, না হেফাজত করে, এইটা কিন্তু তারা দেখে না। আপনারা দেখেছেন এই সাম্প্রতিক গত কয়েকদিনে আওয়ামী লীগ যে মানে হচ্ছে ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ড করেছে, আলেম ওলামাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করেছে, ইসলাম ধর্ম নিয়ে তারা বিদ্বেষ ছড়িয়েছে। ইসলাম ধর্মকে আলটিমেটলি স্বাভাবিকভাবে ইসলাম অবশ্যই অনেকে যেটা বলেন যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু নবী সাহাবি তাদের উত্তরসূরি কিন্তু এই আলেম ওলামারাই। এটাও হাদিস আছে যে তোমরা আলেম ওলামাদেরকে সম্মান করো। কাজী আলেম ওলামাদেরকে নিয়ে আওয়ামী লীগের একদল, আমি বলবো বিকৃত মস্তিষ্কের মানুষ, আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হনন করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ইমান নাই, প্রকৃতপক্ষে একটাও ইমানদার না। ওর আপনি খোঁজ নিয়ে দেখেন প্রকৃতপক্ষে ও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে কিনা, ও ইসলামী শরিয়া মোতাবেক, সুন্নাহ মোতাবেক ওর জীবনযাপন লিড করে কিনা। কাজী ওই শুক্রবার দিন একদিন নামাজ পড়তে যাবে, আপনার আর 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আপনার ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাদক ব্যবসা করে, আবার নাম ইসলাম মানে হচ্ছে আপনার ইসলাম মানে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। এরা কি মুসলমান? কাজে আওয়ামী লীগের কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা এই ধরনের ধান্দাবাজি মুসলমান, তারা ওই চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সিটার, বাটপার, এই সব মুসলমান। প্রকৃত মুসলমান তারা নয় এবং প্রকৃত করে মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এই সাম্প্রতিক সময়ে যে ধরনের কাজকর্ম এই আওয়ামী লীগের লোকজন করেছে, এই আওয়ামী সরকার করেছে, সুপরিকল্পিতভাবে আলেম ওলামাদের নিয়ে বিষেধগার ছড়িয়েছে, এখন অনেককে গ্রেপ্তার করছে, ওয়াজ মাহফিলে তারা বক্তব্য দিচ্ছে। ওয়াজ মাহফিলের কোনো বক্তব্যের অংশ নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে, সেটা তাদেরকে ডেকে আপনারা কথা বলবেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ডেকে কথা বলতে পারেন, কিন্তু তখন কথা বলেন নাই। মোদি বিরোধী আন্দোলন করেছে, এই আপনার হেফাজতের কর্মসূচি করেছে, এখন আপনারা আন্দোলন করছেন এবং সুপরিকল্পিতভাবে তারা যারা আপনার প্রভাবশালী আলেম ওলামা রয়েছে, যাদের ওয়াজ মাহফিল মানুষ শোনে, যাদের কথা শোনে, তাদেরকে আটক করছে এই সরকার। অর্থাৎ তারা যেন ধর্ম প্রচার করতে না পারে, এদেশে যেন মানুষ ইসলামের সঠিক শিক্ষা না পায়, সেজন্য তারা সুপরিকল্পিতভাবে ওয়াজ মাহফিলের অনেক বক্তাদের লিস্ট করেছে, অনেককে গ্রেপ্তার করেছে এবং অনেককে করবে। অনেকে আমার সাথে অনেকের বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে এই বিষয়ে। অনেকেই বলেছেন যে ভাই ওয়াজ মাহফিলে আপনার নারী বিদ্বেষী বক্তব্য দেয়, ওয়াজ মাহফিলে অনেক গুজব ছড়ায়, ওয়াজ মাহফিলে অনেক এই করে সেই করে। কিন্তু তারাও আমার সাথে একটা বিষয় একমত হয়েছেন যে আবহমান বাংলার একটা ঐতিহ্য, যেমন বিভিন্ন ধরনের আপনার গ্রামগঞ্জে আপনি মেলা বসে, আগে যাত্রাগান হইতো, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হইতো, সেই সব প্রোগ্রামগুলোতে যেমন গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মত পথের মানুষের একটা সম্মিলন ঘটতো, সেটিকে যেমন আপনি অস্বীকার করতে পারেন না, সেটাকে যেমন আবহমান বাংলার সংস্কৃতি হিসেবে বলেন, ঠিক একইভাবে আপনাকে স্বীকার করতে হবে যে আপনার
ওয়াজ মাহফিলের মাধ্যমেও সমাজের নানা ধর্ম বর্ণ মত পথের মানুষের একটা সম্মিলন ঘটে এবং এই ওয়াজ মাহফিলটা ধর্ম প্রচারের একটা উত্তম মাধ্যম, এটাকে অস্বীকার করা হয় নাই। কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদী আওয়ামী শক্তি, এই বিনা ভোটের মাফিয়া সরকার, তারা সুপরিকল্পিতভাবে সেই ওয়াজ মাহফিলকে বন্ধ করছে। যারা ওয়াজ মাহফিল করছে তাদেরকে এখন আপনার কি ওই তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করছে, রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা করা, নানান অজুহাতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, ইসলামিক বক্তা, একজন তরুণ বক্তা, আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালেদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন, শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন। যদি মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয়, রাজনীতি ছেড়ে দেব। অনেকে আমার এসব সহজ স্বীকারোক্তি এবং সহজ বক্তব্যের কারণে অনেকে একটু আমার প্রতি একটু বিরক্ত হন। বিশেষ করে আমি সুশীল সমাজ, সিভিল সোসাইটির যাদের সাথে একটু মিশি, তারা আমাকে অনেক ক্ষেত্রে বলেন যে আমি যেন ধর্মীয় বিষয়ে এইভাবে কথা না বলি, কিংবা মিজানুর রহমান আজহারিরা জামাতের প্রোডাক্ট, তাদের বিষয়ে যেন আমি এইভাবে কথা না বলি। আমি বলি ভাই, জামাতের প্রোডাক্ট হোক আর অমুকের প্রোডাক্ট হোক আর তমুকের প্রোডাক্ট হোক, এই মিজানুর রহমান আজহারিকে এদেশের লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ নারী পুরুষ তাকে অনুসরণ করে, তার কথাগুলো মানুষ শোনে, তার দ্বারা প্রভাবিত এই মানুষগুলো। কাজেই মিজানুর রহমান আজহারি কি ওয়াজ মাহফিলের মাঠে জামাত করার আহ্বান জানাইছে কাউরে? সরকার পতন আন্দোলন করার আহ্বান জানাইছে কাউরে? তাহলে আমি মিজানুর রহমান আজহারিকে নিয়ে আমি কেন কথা বলবো না, তার সমর্থন আমি কেন করব না? কাজে আপনারা আপনাদের ওই সেকুলারিজম আর ওই তথাকথিত সুশীলগিরিতে যদি আপনি মনে করেন যে এইটা করা রাজনীতির জন্য ভালো হবে না, আমরা আপনার রাজনীতি নিয়ে আপনি ঘুমান। এই সমস্ত রাজনীতি করেই এই 50 বছরে বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। এই সমস্ত ভণ্ডামি ভাওতাবাজি রাজনীতি করে যে অমুকে জামাত করে, অমুকে মৌলবাদী, অমুকে কট্টরবাদী, অমুকে বাম, অমুকে ডান, অমুকের সাথে মেশা যাবে না। মুক্তিযুদ্ধ করেছে এদেশের আপামর কৃষক শ্রমিক জনতা। আজকে মুক্তিযুদ্ধের দাবিদার কারা? আওয়ামী লীগ সরকার একাই মুক্তিযুদ্ধের দাবিদার? তারাই মুক্তিযুদ্ধের দখলদার হয়ে গেছে। বঙ্গবন্ধু আমাদের মুক্তি সংগ্রামের অভিসংবাদী নেতা ছিলেন, আমরা অস্বীকার করি না, কিন্তু আওয়ামী লীগ বঙ্গবন্ধু ব্যতীত অন্যদের স্বীকৃতি দেয়? জিয়াউর রহমান, বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী, ডক্টর কামাল হোসেন কিংবা জাফরুল্লাহ চৌধুরী সহ যারাই রয়েছেন, তাদেরকে কি স্বীকৃতি দেয়? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করেছে, নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিদেশি কয়েকটি রাষ্ট্রকে নিয়ে দেশের মানুষকে বঞ্চিত করে। এরা কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি? কাজী এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, অসাম্প্রদায়িকতার কথা বলে যারা আওয়ামী লীগের দালালি করছেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন, তাদেরকে বলবো বন্ধুগণ, এখনো যদি আপনারা এটা করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করতেছে। আমি বারবার বলেছি, আরও অনেক লাইভে বলেছি, মন চায় যে সারা বাংলাদেশে চিৎকার করে বলি যে বাংলাদেশকে রক্ষা করো। কারণ ভারতীয় আধিপত্যবাদী শক্তি আজকে বাংলাদেশে এমন অবস্থা করেছে, আজকে ওসি প্রদীপের ঘটনা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত, আপনাদের বোঝা উচিত, আপনাদের উপলব্ধি করা উচিত, একটা ওসির লেভেলে যদি ভারতীয় হাই কমিশন বা ভারতীয় এজেন্ট থাকে, সারা বাংলাদেশে কিন্তু প্রশাসনিক জায়গা আজকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল বলেন, উপজেলা লেভেল বলেন, ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট রয়েছে। থানায় থানায় এলএমজি বসানোর প্রয়োজনটা পড়ল কি জন্য? কারা এই নির্দেশনা দিচ্ছে, কেন দিচ্ছে, এগুলো কি ভাবছেন? থানা আক্রমণের কথা বলছেন, কোথায় থানা আক্রমণ করেছে? ফরিদপুরের সালথায়। সেই ঘটনায় যারা জড়িত অবশ্যই আমরা প্রয়োজনে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। সেই ঘটনা কি জনগণ ঘটিয়েছে নাকি ভারতীয় এজেন্টরা ঘটিয়েছে? ব্রাহ্মণবাড়িয়াতে সহিংসতা কারা করেছে? হেফাজতে ইসলাম করেছে, না আওয়ামী গুন্ডারা করেছে, না ভারতীয় এজেন্টরা করেছে এই এদেশের ধর্মপ্রাণ মানুষকে ফাঁসানোর জন্য? এই ইকুয়েশন যদি আপনারা না করেন, এই হিসাব নিকাশ যদি না করেন, তাহলে বলবো আপনারা ঘুমের ঘরে আছেন, অথবা বলবো নেশার ঘরে আছেন। শুধুমাত্র যারা ওই তথাকথিত মানে অসাম্প্রদায়িকতা আপনার নামে যারা সমাজের বড় একটা শ্রেণীকে আপনারা মৌলবাদী বলছেন, উগ্রবাদী বলছেন, অকারণেই কোনো ধরনের যুক্তি ছাড়া। অবশ্যই হেফাজত ইসলামের মধ্যে যদি কেউ উগ্রবাদী থেকে থাকে, কট্টরবাদী থেকে থাকে, আমি তাদের বিরোধিতা করি, আমি তাদের সেই কট্টরবাদকে সমর্থন করি না, উগ্রবাদকে সমর্থন করি না। কিন্তু তাই বলে
একটা মানুষকে আপনার আটক করে, নারী সহ আটক করে একটা গল্প রচনা করলেন, ফাঁদ রচনা করলেন, আর আমি সমস্ত আলেম ওলামাদেরকে গালি দেব? একটা মানুষকে আপনার আটক করার পরে তার মোবাইলে নাকি পর্ন ভিডিও পাওয়া গেছে, কোন অফিসার ছড়িয়েছে? ও খোঁজ করে দেখেন, এটা ভারতীয় দালাল, ও বাংলাদেশের লোক না। স্পষ্টভাবে আমরা বলছি, এই সমস্ত অফিসাররা যারা সুপরিকল্পিতভাবে যারা আলেম ওলামাদের নিয়ে বিষেধগার ছড়াচ্ছেন, গণতন্ত্রকামী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, ছাত্র নেতা, যুব নেতা, শ্রমিক নেতাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন করছেন, ওরা ভারতীয় দালাল, ওরা এদেশের নয়। সুপরিকল্পিতভাবে যারা গুম খুন করছে, খোঁজ করে নিয়ে দেখেন এই গুম খুনের সাথে কারা জড়িত, কোন চক্রটা জড়িত, একটা তথ্য নিয়ে দেখবেন সুনির্দিষ্টভাবে একটা চক্র জড়িত। কারা সেই চক্র? ম্যাক্সিমামই তারা ভারতের লোক। এদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে পারে না আমি বিশ্বাস করি। তারা গ্রেপ্তার করতে পারে, গুম কেন করবে? কেন নখের মধ্যে পিন ঢুকিয়ে নির্যাতন করবে? কেন তার যৌনাঙ্গে কারেন্টের শক দিবে? এদেরকে কি আপনার এদেশে মানুষ মনে হয়? আজকে জাফরুল্লাহ চৌধুরী একটা কথা প্রায় বলে, আপনাদেরকে বুঝতে হবে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র দ্বারা বেষ্টিত। জাফরুল্লাহ চৌধুরীর এই কথায় অনেকে আসলে সার্থকতা খুঁজে পান না, কিংবা অনেকে মনে করেন এইটি আবার কি? এটা একটা নির্মম এবং চরম সত্য। আজকে এই সরকার ক্ষমতায় থাকার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে কাজ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে, যে যৌনাঙ্গে শক দেয় মানুষের, চোখে মুখে কাঁচামরিচ ভেঙে নির্যাতন করে রিমান্ডে, হাতের মধ্যে পিন ঢুকিয়ে নির্যাতন করে রিমান্ডে। এগুলো কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ? এগুলো কারা করছে? নখ তুলে ফেলছে। ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী, বিএনপির অনেক নেতাকর্মীকে গুম করেছে। কারা করছে আপনারা বুঝতে পারছেন? এগুলো কোনো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী করছে না, কারণ তারা তো মনে করে যে তাদেরকে চাকরি করতে হবে। এই আওয়ামী মাফিয়াদের পতন হলে যারা আপনার ক্ষমতা আসবে তাদের সাথেও তো তাদের চাকরি করতে হবে, কাজে তারা এই কাজগুলো করছে না। এগুলোই ভারতের রয়ের এদেশে এজেন্ট, যারা রয়ের হয়ে এদেশে কাজ করছেন, প্রশাসনে চাকরি করছেন, এবং মোসাদের যারা এজেন্ট রয়েছেন এদেশে। স্পষ্ট কথা, এই সরকার ক্ষমতায় থাকার জন্য আপনারা দেখছেন যে হেফাজত দমন করছে, আপনারা দেখছেন যে মোদী বিরোধী আন্দোলন দমন করছে, কিন্তু এর ভেতরে যে কি চক্রান্ত হচ্ছে সেগুলো আপনাদের কাছে খোঁজ খবর আছে? সরকার 2023 সালে যেন সরকার বিরোধী কোনো আন্দোলন তৈরি না হয় সেজন্য এখন থেকেই বিরোধী দলকে, বিরোধীদেরকে দমন পীড়ন করছে। যেহেতু হেফাজতে ইসলাম বর্তমানে একটা সরকার বিরোধী শক্তি, বা এদেশের ধর্মীয় সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্বকারী একটা বড় শক্তি, তাই তাদেরকে সুপরিকল্পিতভাবে দমন করে হেফাজতের নেতাকর্মীদের দমন করছে। বিভিন্ন মাদ্রাসার যারা একটু প্রোগ্রেসিভ মাইন্ডের ছাত্র রয়েছে, যারা মানুষকে প্রভাবিত করতে পারে, যারা মানুষকে আপনার যেটা বলে যে সংগঠিত করতে পারে, তাদের লিস্ট হয়েছে। 122 জন মাদ্রাসা ছাত্র এবং আলেম ওলামাদের লিস্ট হয়েছে। তাদেরকে গুম করা হতে পারে, অনেককে গ্রেপ্তার করা হবে, অনেককে খুন করা হবে। অনেকের লাশ দেখবেন নারায়ণগঞ্জের কোনো নদীতে ভেসে উঠেছে, কিংবা আপনি দেখবেন ওই চট্টগ্রামের মতো ছাত্র দলের নেতাকে যেভাবে পাওয়া গেছে সেভাবে লাশ ভেসে উঠেছে, অথবা দেখবেন হাতের জিলে। এবং সেই তালিকা আমরাও থাকতে পারি, কারণ স্বাভাবিকভাবেই এই মাফিয়াদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এই মাফিয়ারা বিদেশি অপশক্তির সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে শাসন করতে চাচ্ছে। ইসরায়েলের মোসাদ এবং ভারতের র। এখন অনেকে বলতে পারেন, অনেকের কাছে এইটা মনে হবে যে বিরোধিতার জন্য বিরোধিতা, যে মোসাদের ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইসরায়েল কই থেকে আসলো? আপনারা জানেন যে বিশেষ করে আপনার ইসরায়েলের যে ক্ষমতাসীন লিকুদ পার্টি, সেই লিকুদ পার্টির অফিসে আপনি দেখবেন মোদির সাথে আপনার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু, তার একটা ছবি রয়েছে, বড় করে পোস্টার সাটানো, সেটি প্রচার করছে। কারণ ভারত যেমন হচ্ছে ভারতকে একটা উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে চায়, আর ইসরায়েল হচ্ছে আপনার পৃথিবীর মধ্যে তারা একটা শক্তিশালী ইহুদিবাদী রাষ্ট্র কায়েম করতে চায়, এটা তো আপনারা সবাই জানেন। এবং বিভিন্ন রাষ্ট্রকে তারা প্যাট্রোনাইজ করে, আমেরিকার মতো বড় রাষ্ট্রকেও হচ্ছে তারা আপনার পৃষ্ঠপোষকতা করে থাকে, তাদেরকে দিয়েও টাকা পয়সা তাদের কেউ দেয়, অনেক ক্ষেত্রে অনেক রাষ্ট্রকে দিয়ে থাকে। সেই ক্ষেত্রে ভারতের সাথে এই ইসরায়েলের মোসাদের একটা কানেক্টিভিটি রয়েছে। এবং আপনাদেরকে আরেক কিছু ঘটনায় আপনাদেরকে নিয়ে যাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপির যুগ্ম মহাসচিব চট্টগ্রামের নেতা আসলাম চৌধুরী না আসলাম হক, তিনি গ্রেপ্তার হয়েছিলেন যে মোসাদের এজেন্টদের সাথে মিটিংয়ের অভিযোগে। কারণ মোসাদ এদেশে ঢোকার জন্য অনেকদিন ধরে কাজ করতেছিল,
কাদের মাধ্যমে কাজ করবে, কাদের সাথে কাজ করবে, তারা খুঁজতে ছিল। বিএনপির সেই নেতার সাথে তারা মিটিং করেছিল, এটা সত্য। সেই মিটিং করে তিনি আর পার পান নাই। সেই মিটিং যখন ফাঁস হয়ে যায় তখন সরকারি দলের লোকজন মোসাদের সাথে যোগাযোগ করে এবং তারা বলে যে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখলে তারা মোসাদকে এদেশে অ্যাক্সেস দেবে এবং ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন তাদেরকে বলবো, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, সেন্সিটিভ কথা, যেগুলো এদেশের সকল মানুষের শোনা দরকার। এবং একই সাথে বলবো, আমার লাইভটা শেয়ার করার লাইভটা সমাপ্ত হওয়ার পর অনেকে ডাউনলোড করে বিভিন্নভাবে প্রয়োজনে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা কাট করে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। এই কথাগুলোর শোনা দরকার। লাইভটি আবার ইউটিউব থেকে ফেসবুক থেকে নাই করে দিতে পারে, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথা জানা দরকার। আর আমি কতক্ষণ কথা বলতে পারবো, কখন গ্রেপ্তার হই সেটা তো জানি না, সে কারণে এই কথাগুলো আপনাদের জানা দরকার। এবং এই গুরুত্বপূর্ণ লাইভটির মাধ্যমে দেশবাসীকে এই আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির করাল গ্রাস এবং ভারতীয় আধিপত্যবাদের আগ্রাসন সম্পর্কে অবহিত করাটা জরুরি। সে কারণে বলছি এই কথাগুলো আপনাদের জানতে হবে। তো যে জায়গায় আমি রাখতেছিলাম এই মুহূর্তের জন্য বলবো, আর যারা লাইভের সাথে আছেন লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন, সব জায়গায় সবাইকে দেখার সুযোগ করে দিন, বিভিন্ন গ্রুপে ওয়াচ পার্টি দিন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। তো যেটা বলছিলাম, এই মোসাদের সাথে হাত মিলিয়েছে এবং আপনার আগামীতে 2023 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে। আপনারা জানেন যে আমেরিকার আগের প্রশাসন, আপনার ট্রাম্প প্রশাসন কিন্তু এই ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে কাজ করেছেন এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। তো বাংলাদেশের একটা নীতি ছিল যে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু শোষিতের আপনার কণ্ঠস্বর হিসেবে পরিচিত, যেহেতু শোষিত নিপীড়িত মানুষের নেতা হিসেবেও স্বীকৃত ছিলেন, কাজেই সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানকে কেউ অস্বীকার করে না। বঙ্গবন্ধু যে স্বাধীনতা সংগ্রামের একজন মহানায়ক, তার জীবনের যৌবনটা তিনি মানুষের সংগ্রাম ব্যয় করেছেন সেটি অস্বীকার করে না। কিন্তু 72 থেকে 75-এর যে বঙ্গবন্ধুর শাসনামল সেটি নিয়ে অনেকে সমালোচনা করেন, সেটির অনেক দোষ ত্রুটি রয়েছে, সেগুলো আপনারা জাস্টিফাই করে জানার চেষ্টা করবেন যে আসলে 72 থেকে 75 বঙ্গবন্ধুর কোন দিকটা ভালো ছিল, কোন দিকটা খারাপ ছিল, সেটি আপনারা বিচার বিশ্লেষণ করবেন। তো আমি বলছি যেটা, যেই জায়গাটিতে মোসাদ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়া নিয়ে যেটি বলতেছিলাম, সেখানে আপনার কথা হয়েছিল বা কথা হচ্ছে যে আপনার যেহেতু মোসাদকে এখানে কাজ করতে দেবে এবং এখানের এই যে ভিন্ন মত বিরোধীদের দমনে মোসাদ এবং র একসাথে কাজ করবে এবং আওয়ামী লীগ সরকার 2023 সালে নির্বাচনে ক্ষমতা আসলে ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে, এই চুক্তি তারা করেছে। যে কারণে এই অপশক্তিদের প্ল্যান অনুযায়ী এখন সুপরিকল্পিতভাবে তারা যেহেতু দেখেছে স্বাভাবিকভাবে এই যেভাবে যেটা বলছি বাস্তব কথা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র জিন্স প্যান্ট টি শার্ট পরে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন, গার্লফ্রেন্ড নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান লাইব্রেরিতে পড়াশোনা করতে যেতে পারেন, কিন্তু তার নবীকে যখন ফ্রান্স কটূক্তি করে সেটি নিয়ে সে প্রতিবাদ করে। তার ধর্ম নিয়ে যখন কথা বলে, তার ধর্মকে আলেম ওলামাদেরকে যখন অসম্মান করে কথা বলে, সে ক্ষমতাসীন দলের নেতার পদ থেকেও পদত্যাগ করতেও আপনার দ্বিধাবোধ করে না। কাজেই ধর্ম এখানে একটা বড় ফ্যাক্টর। ধর্মীয় মূল্যবোধ মানুষকে মারাত্মকভাবে প্রভাবিত করে। হেফাজত ইসলাম যেহেতু একটা বড় সংগঠন, স্বাভাবিকভাবে তখন এই সংগঠনটি আগামীতে সরকারের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সে কারণে সরকার যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষকে তো আগেই নানাভাবে দমনপীড়ন চালিয়েছে, এখন এই হেফাজতে ইসলাম সহ আমাদের মতো ছোট ছোট লিবারেল শক্তি বা লিবারেল ফোর্স, যারা লিবারেল ডেমোক্রেসি আপনার উদার নীতিতে বিশ্বাস করি, যারা মানুষের অধিকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাস করি, নারী পুরুষ সকলের অধিকারে বিশ্বাস করি, তাদেরকে দমন পীড়ন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এখন মিশন চালাচ্ছে। যে আপনারা একটা জিনিস দেখেন, আমি বলছি যে এই আন্দোলনে বিএনপিরও আপনার 53 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়নি, কোনো বাম সংগঠন না, সবগুলো বাম সংগঠন মিলিত গণতান্ত্রিক বাম জোট এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন প্রগতিশীল ছাত্রজোট, তাদেরও 52 জন নেতাকর্মী গ্রেপ্তার হয় নাই। এমনকি আপনার আমাদের তো 52 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে একটু আগে, এই রিসেন্ট হচ্ছে 3-4 জন গ্রেপ্তার হয়েছে, তার আগে হেফাজতেরও 52 জন নেতাকর্মী গ্রেপ্তার হয় নাই। গ্রেপ্তার হেফাজত তথা আলেম ওলামারা এখন অনেকে গ্রেপ্তার হচ্ছেন। হ্যাঁ, আগে কিন্তু এই গ্রেপ্তারটা হয় নাই, কারণ স্বাভাবিকভাবে যেহেতু আমরা আলেম ওলামা বাম ডান সকলের একটা ঐক্যের কথা বলি, একটা সম্প্রীতির কথা বলি, এবং আমরা যেহেতু সরকারের এই দমন পীড়ন নীতিটাকে মানুষের কাছে তুলে ধরছি, আমরা বুঝতে পারছি এবং এটা বুঝিয়ে আমরা মানুষকে যেহেতু সংগঠিত করার চেষ্টা করছি, একটা গণতান্ত্রিক মুভমেন্ট করার চেষ্টা করছি, সে কারণেই প্রথম সরকার আমাদের শক্তিটাকে খর্ব করে দিয়েছে। আমাকে গ্রেপ্তার না করলেও আমার আশপাশের
যারা একটা প্রোগ্রাম অর্গানাইজ করে, যারা আপনার ফান্ড টান্ড অর্গানাইজ করতো, যারা আপনার বিভিন্ন সংগঠনের সাথে লিয়াজু মেনটেন করতো, তাদেরকে গ্রেপ্তার করে সুপরিকল্পিতভাবে কারাগারে রেখেছে এবং তাদের কাউকে ওইভাবে জামিন দিচ্ছে না, জামিনযোগ্য মামলায় তাদেরকে জামিন দিচ্ছে না। এবং তারা যাতে একটু জামিন পেতে ভোগান্তিতে পড়ে, সে কারণে নানা ধরনের কাল্পনিক গল্প গুজব বানিয়ে তাদের বিরুদ্ধে মামলার করছে। তারপরে এখন আপনার হেফাজতকে দমন পীড়ন করছে, আপনারা দেখেছেন হেফাজতের বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমি যেটা বলছি 122 জনের তালিকা করা হয়েছে যে হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং ছাত্রদেরকে। এবং আপনারা একটা জিনিস দেখেন, আমি ফেসবুকে আগে পোস্ট দিয়েছিলাম, একটু আমার ফেসবুক এই পেজে যাবেন দেখবেন, এই পেজে আমি পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এই সরকারের যে রক্ষাকর্তা ভারত, তাদেরকে আপনার এজেন্ডা দিয়েছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের মাজা কোমর ভেঙে দাও, ভিপি নূরকে গুম করে দাও এবং ভিপি নূরদের সংগঠনকে দমন পীড়ন করো। তার পরপরই কিন্তু মামুনুল হক এই ট্র্যাপে পড়েছেন বা ফাঁদে পড়েছেন। তারপরে আপনার রফিকুল ইসলাম মাদানিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও অনেক ইসলামাবাদী সহ আরও অনেক হেফাজত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একটা জিনিস দেখবেন, আমি কিন্তু এর আগেও বলেছিলাম, বিশেষ করে মাদ্রাসার 2-4 জন ছাত্র যাদের সাথে আমার পরিচয় আছে, তাদেরকে আমি বলেছিলাম যে এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, অন্যান্য সময়ের চেয়ে দেখবেন রমজান মাসে মসজিদগুলো ভরে যায়, মাদ্রাসাগুলোতে মানুষ দান খয়রাত করে, ইফতার প্রোগ্রাম বিতরণ করে। সুপরিকল্পিতভাবে এই সরকার মসজিদগুলোকে বন্ধ রেখেছে, মাদ্রাসাগুলোকে বন্ধ রেখেছে। তারা করোনার অজুহাত দিচ্ছে, হাট বাজার খোলা থাকবে, আপনার কলকারখানা খোলা থাকবে, আপনার স্থলবন্দর সীমান্ত বন্দরে ব্যাংক খোলা থাকবে, সেখানে সমস্যা নাই, সেখানে করোনা নাই। করোনা শুধু হচ্ছে আপনার এই মসজিদে। কত বড় জাহেল, কত বড় ধর্মবিদ্বেষী, কত বড় জুলুমবাজ, কত বড় কাফের হলে তারা এই ধরনের তারা আপনার সিদ্ধান্ত নিতে পারে যে মানুষকে ইবাদত বন্দেগী করতে দিচ্ছে না। ওরা তো নামাজ কালাম পড়ে না, প্রস্রাব করে, পানি নাই কিনা সন্দেহ আছে, কিন্তু তাই বলে যারা ধর্মপ্রাণ মানুষ, যারা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, মহামারী থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, তাদেরকে মসজিদে যেতে দিচ্ছে না। মাদ্রাসায় ছেলেরা আমরা দেখেছি প্রত্যেক রমজানে তারা কোরআন খতম করে, বিভিন্ন জনে মানুষ দোয়া চায় মাদ্রাসা ছাত্রদের কাছে, তার মা বাবার নামে কোরআন খতম করায়, সেটা বন্ধ রেখেছে এই ভারতীয় আধিপত্যবাদের গোলামেরা। তারা সুপরিকল্পিতভাবে মসজিদ মাদ্রাসা বন্ধ রেখেছে। কেন? যেন মাদ্রাসা ছাত্ররা এক জায়গায় না থাকতে পারে, আলেম ওলামারা যেন একটা নেটওয়ার্কের মধ্যে না থাকতে পারে। স্বাভাবিকভাবে কমই মাদ্রাসাগুলো বা মাদ্রাসায় বিশেষ করে যেহেতু হাজার হাজার শত শত ছাত্ররা থাকে, কাজেই তারা যদি একত্রে থাকে এইভাবে, তখন এই যে তাদের ওস্তাদদেরকে যে দমন পীড়ন করবে, ধরবে, এর বিরুদ্ধে তারা পরিকল্পিত তারা আন্দোলন সংগ্রাম করবে। এই জন্য বলেছি যে এই সরকার কতটা আপনার মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাই বোনদের প্রতি আমি আহ্বান জানাই যে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করেন, অন্তত আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগ করে জাহান্নামে যায়েন না। আপনার আলেম ওলামাদের নিয়ে ফেসবুকে প্রতিনিয়ত বিষেধগার ছড়াচ্ছে, কটূক্তি করছেন, ধর্ম বিদ্বেষ ছড়াচ্ছেন, আর ওই আপনার ভোর রাইতে ওই শহীদ মিনারে 3-4 জন ভবঘুরেকে আপনার খাবার দিতে দিয়ে দেখাচ্ছেন যে ছাত্রলীগ, যুবলীগ তারা ইফতার দিচ্ছে, মানুষকে ত্রাণ দিচ্ছে। ওই টাকাটা কোথা থেকে এসেছে যদি জিজ্ঞাসা করেন, যে ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, মানুষের উপরে জুলুম করা টাকা। এই বিনা ভোটের যে মাফিয়ারা যারা অবৈধভাবে ক্ষমতা থেকে বেতন নিচ্ছে একজন এমপি মন্ত্রী, এটা কি ওদের হকের টাকা? এটা কি ওদের আপনার হালাল টাকা? কত বড় মানে হচ্ছে, আমি যেটা বলবো যে মূর্খ হলে, কত বড় ধর্ম বিদ্বেষী হলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে মসজিদে মানুষকে ইবাদত বন্দি করতে দিচ্ছে না, কোন রোজে। তাই আমি সকলকে বলবো, পাড়া মহল্লার প্রত্যেক মসজিদে সবাই গিয়ে নামাজ কালাম পড়বেন। শুধু মসজিদে নয়, মসজিদ, মন্দির, প্যাগোডা সব জায়গায় গিয়ে আপনারা প্রার্থনা করবেন আল্লাহর কাছে, এই সৃষ্টিকর্তার কাছে এই মহামারী থেকে বাঁচার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, বিশ্বের মানুষকে রক্ষা করার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য দোয়া করবেন। এবং খাস করে বাংলাদেশের এই মাফিয়া, জুলুমবাজ
ভারতীয় উগ্র হিন্দুত্বতাবাদের আধিপত্যবাদী দোসরদের হাত থেকে যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে পারি, এদেশের মানুষ যেন তারা তাদের মূল্যবোধ নিয়ে বেঁচে থাকতে পারে, সেজন্য দোয়া করবেন। সোজা দোয়া, যেটা আল্লাহ রাসূলও করতেন। আর আল্লাহ রাসূলকে যখন যারা নির্যাতন নিপীড়ন করত, অত্যাচার করত, তখন তিনি সহজে মানুষকে বরদোয়া করতেন না। তিনি বরদোয়া করতেন, আল্লাহ এদেরকে হেদায়েত দাও। শেষে হয়তো দোয়া করতেন যে হেদায়েত না হলে যে হয় হেদায়েত দাও, না হলে ধ্বংস করো। তেমনিভাবে আজকে প্রত্যেক মুসলমান ইমানদার ভাই বোনদেরকে আমরা বলবো, আপনারা এই দোয়া করবেন যে আল্লাহ এই মাফিয়া, এই ভারতীয় আধিপত্যবাদী শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, যারা এই মানুষকে ইবাদত বন্দেগী করতে দিচ্ছে না, মানুষের জীবন জীবিকায় লাথি মেরেছে, বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে, ভিন্ন মত এবং বিরোধীদের উপরে আপনার নির্যাতন নিপীড়ন গুম খুন চালাচ্ছে, ওদেরকে হেদায়েত দাও, না হলে ওদেরকে ধ্বংস করো। যেমনিভাবে ধ্বংস করেছো আবু জাহেলকে, যেমনিভাবে ধ্বংস করেছো ফেরাউনকে। কারণ এই প্রতিকূল সময়ে স্বাভাবিকভাবে আমাদের নিজেদের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেগুলো করতে হবে, সংগঠিত হতে হবে, মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে, এবং একইভাবে আল্লাহ পাকের কাছেও আমাদেরকে প্রার্থনা করতে হবে। এবং সকলকে বিনয়ের সাথে বলবো, এই যে পুরো লাইভটি এতক্ষণ অনেক কষ্ট নিয়ে কথা বলেছি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, এই লাইভটি সবাই শেয়ার করবেন, লাইভটি শুনবেন, এবং সকলকে এই গণবিরোধী মাফিয়া সরকার, মানবতা বিরোধী সরকার, ভারতীয় আধিপত্যবাদের দালাল সরকারের বিরুদ্ধে সোচ্চার এবং সচেতন করে তুলবেন। পাড়া থেকে মহল্লায় সকল মানুষকে সচেতন করবেন। এবং যদি প্রয়োজন হয়, এই রমজানের মধ্যে যদি গণ আন্দোলনের প্রয়োজন হয়, গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়, যে যার জায়গা থেকে নেমে যাবেন। সেই ক্ষেত্রে ডাক দিয়েছে, কে ডাক দিবে? আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, আমাকেও গ্রেপ্তার করার প্ল্যান পরিকল্পনা চলছে, গুম করার প্ল্যান পরিকল্পনা চলছে, এর আগে গুম করার চেষ্টা করেছে। কাজেই ওরা ভাবতে পারে যে বিপি নূরকে আমরা গুম করে দিলাম, আন্দোলন খতম, বিপি নূরকে গায়েব করে দিলাম, বিপি নূরকে কারাগারে নিলাম, আন্দোলন খতম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, তাই বলে কি তার দলকে ওই সময় শেষ করতে পেরেছিল? পারে না। জিয়াউর রহমানকে হত্যা করেছে, তাই বলে তার দলকে কি ওই সময় শেষ করতে পেরেছে? পারে না। ঠিক একইভাবে কোনো ব্যক্তির জন্য কোনো সংগ্রাম থেমে থাকতে পারে না, কোনো ব্যক্তির জন্য জাতীয় সংকট মোকাবেলায় জাতি বসে থাকতে পারে না। তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলবো যে যার যার জায়গা থেকে সর্বোচ্চ শক্তি নিয়ে এই মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এবং পুলিশ সহ, আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মকর্তা কর্মচারী সকল ভাই বোনদেরকে বলবো, উচ্চ পদস্থ কিছু মাফিয়ারা ওই ভারতের কাছে তারা জিম্মি, এই মাফিয়া সরকারের কাছে জিম্মি। অনেকের নারী কেলেঙ্কারি রয়েছে, অনেকের আর্থিক কেলেঙ্কারি রয়েছে। ওই যে পাপিয়ার আপনারা দেখেছেন যে পাপিয়া যখন ধরা পড়েছে, তখন পাপিয়া কিন্তু বলেছে কেনা আসতো আমার কাছে, সচিব, আমলা, এমপি, মন্ত্রী কেনা আসতো, তিনি তো বলেছেন। কিন্তু কারা আসতো সেই আপনার তথ্য কি জাতি আজকে পর্যন্ত জানতে পেরেছে? প্রধানমন্ত্রী বলেন যে কারা কোথায় বেগম পাড়ায়, অমুক পাড়ায়, তুমুক পাড়ায় বাড়ি করছেন, টাকা পাচার করছেন, সব তথ্য আমার কাছে আছেন। প্রধানমন্ত্রী কি জাতির সামনে উপস্থাপন করছেন সেগুলো? কাজেই এই ক্ষেত্রে যেটা বলছি, এই সরকার হচ্ছে এই দুর্বৃত্তদেরকে ব্যবহার করছে, যে কারণে তারা চাইলেও অনেকে সরকারের সাথে, সরকারের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে না। কিন্তু রুট লেভেলের প্রশাসন, আপনাদেরকে বলবো, আপনারা তো এই মাফিয়া সরকার, বিনা ভোটের অবৈধ সরকারের কাছে মাথা বিক্রি করে দেন নাই। আপনি চাকরি নিয়েছেন, আপনার চাকরি খাবে কে? আপনার চাকরি কেউ খাওয়ার ক্ষমতা আছে? আপনি চাকরি নিয়েছেন, আজকে শেখ হাসিনার সরকার ক্ষমতা আছে, আগামীকালকে বিপিনুর রাষ্ট্র ক্ষমতায় আসলে বিপিনুরের সরকারের নির্দেশনা পালন করবেন, বামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় আসলে বামপন্থীদের নির্দেশনা আপনারা পালন করবেন, কিংবা যেই রাষ্ট্র ক্ষমতা আসুক আপনারা তাদের সরকারের সাথে কাজ করবেন। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আজকের এই রোজার মাসে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই জুলুমবাজ সরকার, এই অত্যাচারী সরকার, এই মাফিয়া সরকার, এই স্বৈরাচারী সরকার, গণবিরোধী সরকার, দেশ বিরোধী সরকার, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সরকারের হুকুম তামিল করার জন্য আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা যাবেন না। যদি দেখেন যে জনগণ রাজপথে নেমে গেছে, আপনারাও বন্দুক নিয়ে জনগণের সাথে নেমে যাবেন। আমি জানি স্বাভাবিকভাবে আপনাদের মনে অনেক বেদনা রয়েছে, প্রমোশনের ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা জানি, আপনাদেরকে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে কিভাবে আওয়ামী লীগের গোলামি করতে বলা হয় আমরা জানি আপনারা এখন অনেক কিছু করতে পারছেন না, কিন্তু সামনে প্রেক্ষাপট তৈরি হবে। যতই এই জালিম সরকার চেষ্টা করুক না কেন মানুষের কণ্ঠকে থামিয়ে দেওয়ার,
বন্ধ করে দেওয়ার। আমি বিশ্বাস করি আজকে ওরা ভাবতে পারে এক ভিপি নুরকে থামিয়ে দিলাম কিংবা 2-4 জন হেফাজতের নেতাকে থামিয়ে দিলাম। আমি বিশ্বাস করি এদেশের এখন অসংখ্য প্রতিবাদী কণ্ঠস্বর আছে। 18 সালে সেই 9-10-এর ইন্টারমিডিয়েটের ছাত্রদের কথা শোনেন নাই? তোফায়েল আহমেদের মতো মন্ত্রীকে রাস্তা দিয়ে হেঁটে নিয়েছে, লাইসেন্স কোথায়? প্রধানমন্ত্রীর গাড়িতে লিখে দিয়েছিল যে প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়? ডিআইজি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা হেঁটে গিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন সারা বাংলাদেশ অচল করে দিয়েছিল। সেই ছাত্র যুবক তরুণরা কি মরে গেছে? মরে নাই। সব কিছু দেখতেছে সেই ছাত্র যুবক তরুণরা দেশে কি হচ্ছে, কিভাবে দেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আগ্রাসন চলছে, কিভাবে এই মাফিয়া সরকারের দমনপীড়ন নির্যাতন নিপীড়ন চলছে। সময় মতো তারা জ্বলে উঠবে। কোনো নেতার প্রয়োজন হবে না। যখন এই জালিমরা তাদের জুলুমের সীমাকে অতিক্রম করবে, যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ নেমে যাবে। তখন দেখবেন ব্রাহ্মণবাড়িয়াতে যেমন পরিস্থিতি হয়েছিল যে প্রশাসন মাইকে ঘোষণা দিয়ে বলেছিল ভাই আপনারা আন্দোলন করেন, আমরা আপনাদেরকে বাধা দেব না, ঠিক একই পরিস্থিতি হবে। ওই এলএমজি বসাক আর ট্যাঙ্ক বসাক, ওই ট্যাঙ্কের দায়িত্ব যাকে দেবে তিনি বলবেন ভাই ট্যাঙ্ক চালাবো মাফিয়াদের উপরে। মাফিয়াদেরকে এতদিন সময় পায় নাই, সুযোগ পায় নাই, জনগণ জেগে ওঠে নাই। আজকে জনগণ জেগে উঠেছে, ওদের রক্ষা নাই। প্রশাসনও দেখেন নাই। ইতিহাস মনে করেন না কেন? ইতিহাস মনে করেন না কেন? ইতিহাস মনে করেন। ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারী টিকে নাই। সকল স্বৈরাচারেরই নির্মম নিষ্ঠুর নির্যাতনের নির্মম নিষ্ঠুর পরিণতি হয়েছে। অনেক বাগা বাগা নেতা মারা যাওয়ার পরে জানাজারে 500 লোক হয় নাই। সেই ইতিহাসটা আমাদের দেশে আছে। কাজেই সরকারকে আবারও অনুরোধ করব, আবারও আহ্বান জানাবো যে আপনারা যেই জুলুম নির্যাতনের পথে আছেন, ভিন্ন মত এবং বিরোধীদের দমন পীড়ন করার জন্য এই লকডাউনের মধ্যে আপনারা অমানবিক হচ্ছেন, জঘন্য কাজ করছেন, এই জায়গা থেকে ফিরে আসুন। অন্যথায় এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এদেশের মানুষ জেগে উঠলে আপনারা কিন্তু নিস্তার পাবেন না। গুটি কয়েক মানুষকে গুম খুন করলেই এদেশের মানুষকে থামাতে পারবেন না। সাময়িক সময়ের জন্য মানুষের মনে আতঙ্ক তৈরি করতে পারবেন, সাময়িক সময়ের জন্য মানুষকে থামিয়ে দিতে পারবেন, দীর্ঘ মেয়াদে কিন্তু মানুষকে থামাতে পারবেন না। যে দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ, অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে মেনে নেয় নাই, সে দেশের স্বাধীন দেশের মানুষ একটা বুইফোর সরকারকে মেনে নেবে? ভারতীয় আধিপত্যবাদী গোলাম সরকারকে মেনে নেবে? কখনোই মেনে নেবে না। যাই হোক, অনেকক্ষণ লাইভটি করেছি, আসরের নামাজ পড়ি নাই, এখন পড়ব। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে ভালোবাসা চাই। নিজের শারীরিক অবস্থাটা ভালো না, অনেক কষ্টে এতক্ষণ লাইভটি করেছি, যেটা বলছি কারণ জানি না কখন আল্লাহ পাক কী অবস্থায় রাখে, কতক্ষণ বাঁচিয়ে রাখে, কখন গুমের শিকার হই না খুনের শিকার হই না গ্রেপ্তার হয়ে যায়। আপনারা সে আমাদের সহযোদ্ধাদেরকে এই আপনার রমজানের মধ্যেও বাড়ি বাড়ি দিকে হুমকি দিচ্ছে, হয়রানি করছে, মামলার আসামি করছে, আপনার যে জুলুম নির্যাতন চালাচ্ছে তাদের বিরুদ্ধে, আপনার আলেম ওলামাদেরকে হয়রানি করছে। এই রমজান মাসেও বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষের উপরেও লকডাউনের নামে ক্র্যাকডাউন চালাচ্ছে এই মাফিয়ারা। কাজেই সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রয়োজনে এই লকডাউন ভেঙে বেলারুশে যেমন আন্দোলন হয়েছে, আমেরিকাতে যেমন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন হয়েছে, হোল ইউরোপে যেমন আন্দোলন হয়েছে, তেমনিভাবে এদেশের জনগণকেও এই জুলুমবাজদের বিরুদ্ধে, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের গোলামদের বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম যদি করতে হয়, আমি বলবো এবার শুধু পুরুষরা নামবেন না, মা বোনরাও বটি, খুন্তি, হাড়ি, পাতিল নিয়ে যে যেভাবে পারেন সেভাবে নেমে যাবেন যদি সময়ের প্রয়োজন হয়। কারণ এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। আজকে এখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, এদেশের মানুষকে রক্ষা করাটাই এখন আমাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এবং এই কাজ কোনো একক রাজনৈতিক দল, সংগঠন পারবে না। কারণ রাজনৈতিক দল এবং সংগঠনগুলোকে নানাভাবে সরকার মাজা ভেঙে দিয়েছে, কোণঠাসা করে দিয়েছে, তাদের নেতৃত্ব পর্যায়ে নেতাকর্মীদেরকে জেলে পুরেছে, অনেকে পলাতক রয়েছে। কাজেই আন্দোলন হতে হবে স্বতঃস্ফূর্ত, এবং স্বতঃস্ফূর্ত যদি আন্দোলন তৈরি হয়ে যায় কেউ থামাতে পারবে না। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেই দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। আর সর্বোপরি আরেকটা কথা বলবো যে স্বাভাবিকভাবেই আপনারা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, এই মাফিয়ারা কি বললো আর কি লিখলো, কি নির্দেশনা দিল আর কি দিল না, আপনারা প্রত্যেকেই ধর্মীয়, সেটা হোক মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, অবশ্যই আপনারা প্রার্থনা করবেন
এই মহামারী থেকে বাঁচার জন্য দোয়া করবেন। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা এই রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, অবশ্যই মসজিদে গিয়ে প্রার্থনা করবেন। প্রয়োজনে মসজিদে যারা বাধা দিতে আসবে ওদেরকে প্রতিহত করবেন, কারণ ওরা ব্যক্তি স্বার্থে, ওদের দলীয় স্বার্থে আজকে মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ রেখেছে, মানুষের উপরে জুলুম চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, তথাকথিত লকডাউন নামে বিরোধী এবং ভিন্ন মতকে দমন পীড়ন করছে। কাজে এই সরকার যেমন রাজনৈতিক এই লকডাউনের নামে রাজনৈতিক তার প্রতিপক্ষকে দমন পীড়ন করার জন্য রাজনৈতিক ফায়দা নিচ্ছে, আমাদেরও উচিত হবে ওদের বিরুদ্ধেও চপেটাঘাত করা, ওদের বিরুদ্ধেও প্রতিবাদ করা প্রয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, লাইভটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের এই আহ্বান সকলের কাছে পৌঁছে দেবেন এবং যে যার জায়গা মতো দেদারসে আমি বলবো যে লাইভের গুরুত্বপূর্ণ অংশ কাট করে প্রয়োজনে প্রচার করবেন, কিন্তু এমনভাবে প্রচার করবেন না যেটা আবার বিভ্রান্তি ছড়ায়। ইউটিউব, ফেসবুক যে যেখানে পারেন প্রচার করবেন। সবাই ভালো থাকেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং আবারও বলবো আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমাদের সহযোদ্ধারা যেন মুক্তি পায়, এই জালিমদের যেন পতন হয়, এই জালিমদের যেন হেদায়েত হয় এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক এই মহামারীর মধ্যে সুস্থ রাখে। ধন্যবাদ সকলকে।